আচ্ছা ভাবুন তো, ভবিষ্যৎ থেকে কোনো মেয়ে এসে যদি আপনাকে প্রপোজ করে বসে, তখন আপনি কি করবেন? ঠিক এরকমটাই ঘটে ইয়োগানের সাথে। 2050 সাল থেকে হঠাৎই এক মেয়ে টাইম ট্রাভেল করে চলে আসে বর্তমান পৃথিবীতে, আর সে এসেই ইয়োগানকে প্রপোজ করে বসে। কিন্তু ইয়োগানের তো বউ বাচ্চা সব রয়েছে, এবার সে কি করবে? আর মেয়েটাই বা কিভাবে ভবিষ্যতে থেকে ইয়োগানের প্রেমে পড়লো, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প হটস্পট 2 ম্যাচে, যেখানে এরকমই কিছু ভিন্ন স্বাদের গল্প রয়েছে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা শরীফ নামের একজন লোককে দেখতে পাই। সে একজন মুভি প্রডিউসারের কাছে তার বানানো স্টোরি বলতে এসেছে। শরীফ প্রডিউসারকে স্টোরি শোনানোর আগেই প্রডিউসার শরীফকে বলে তার কাছে এত সময় নেই, সে শরীফকে মাত্র 10 মিনিট দিচ্ছে, এর মধ্যেই তাকে তার স্টোরি বলতে হবে, এর বেশি সে সময় দিতে পারবে না। তাই শরীফ এবার দ্রুত সবকিছু বলা শুরু করে। 23 বছরের একটা মেয়েকে 30 বছরের একটা ছেলে শারীরিক নির্যাতন করে। এরপর কোর্ট থেকে আদেশ আসে যে ছেলে মেয়েটার সাথে এমন করেছে তাকে ওই মেয়েকে বিয়ে করতে হবে। এভাবেই শরীফ তার স্টোরি বলতে বলতে হঠাৎ থেমে যায়। এদিকে প্রডিউসার বেশ আগ্রহ নিয়ে শরীফের কাছে পরের কাহিনী জানতে চায়। তখন শরীফ বলে 10 মিনিটে তো সে শুধু এতটুকুই বলতে পারবে। প্রডিউসার এখন শরীফের যত টাইম লাগে তত টাইম লাগিয়ে পুরো স্টোরি বলতে বলে, কারণ সে স্টোরিতে এবার ইন্টারেস্ট খুঁজে পেয়েছে। প্রথমে তো সে শরীফকে পাত্তাই দিচ্ছিল না। এখানে আমরা জানতে পারি শরীফ প্রডিউসারকে এরকম আরো অনেক কাহিনী শুনিয়েছে আগে। তার কারণ শরীফ আর প্রডিউসারের মেয়ে দুজনকে পছন্দ করে, আর সে কারণে প্রডিউসারকে মানানোর জন্য শরীফ এমন এমন কাহিনী শোনায় যেগুলো শুনে তার আগ্রহ আরো বাড়তে থাকে। এদিকে আমরা দেখি প্রডিউসার ওয়াশরুমে যেতেই শরীফ তার মেয়ে মৌমিতাকে কল করে। মৌমিতা কল রিসিভ করেই জানতে চায় কি হলো, তার বাবা কি রাজি হয়েছে। শরীফ বলে এখন সে ওয়াশরুমে গিয়েছে। মৌমিতা তখন জিজ্ঞেস করে শরীফ তাকে কি কি স্টোরি শোনালো, তার শক লেগেছে হয়তো। শরীফ বলে তার জন্যই তো প্রডিউসার যখন তার আর মৌমিতার কথা শুনবে তখন শকটা কম খাবে, তাই আগের থেকে এসব স্টোরি বলে সে তাকে প্রিপেয়ার করে নিচ্ছে। এরপরে আমরা দেখি প্রডিউসার আসতেই শরীফ সরাসরি প্রডিউসারকে বলে সে মৌমিতাকে পছন্দ করে। এই কথা শুনে প্রডিউসার তো অবাক হয়ে যায়। শরীফ তখন বলে শুধু সে একা না, তারা দুজনই দুজনকে পছন্দ করে। এটা শুনে তো প্রডিউসার খুবই রেগে যায় শরীফের উপর, আর তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। তখনই শরীফ বলে সে কিন্তু জানে তার আর এক জায়গায় অ্যাফেয়ার আছে, অর্থাৎ শরীফ প্রডিউসারকে হুমকি দিচ্ছে যে সে যদি তার মেয়েকে বিয়ে করতে না দেয় তাহলে সেই সবকিছু ফাঁস করে দিবে। এদিকে প্রডিউসার তার এই কথা শুনেই তো সাথে সাথে তাকে নিজের মেয়ের জামাই বানিয়ে দেয়, যাতে সে কাউকে কিচ্ছু না বলে। কারণ নিজের ওয়াইফ থাকতেও সে যে অন্য মেয়ের সাথে রিলেশনে আছে এসব শুনলে তো তার অবস্থাই খারাপ হয়ে যাবে। আর এই ব্ল্যাকমেইলই কাজে লেগে যায়। এরপরই প্রডিউসার মৌমিতা আর শরীফের বিয়েটা বেশ ধুমধাম করে দিয়ে দেয়। আর শরীফ যেমন ভাবে চেয়েছিল ঠিক তেমন ভাবেই সবকিছু হয়। সে তো খুব খুশি ছিল। এরপরই কেটে যায় 2টা বছর। মৌমিতার বাবা এখনো প্রডিউসারের কাজ করে, আর এই পর্যন্ত সে অনেক স্টোরি শুনে এসেছে, কিন্তু কারো স্টোরি তার কাছে ভালো লাগেনি। তবে আজ আর একজন আসবে তাকে স্টোরি শোনাতে। প্রডিউসার তো তারই অপেক্ষা করছে। এদিকে কিছুক্ষণ পরই প্রডিউসারের রুমে একজন মেয়ে ঢুকে পড়ে। সে তো মেয়েটাকে দেখেই হা হয়ে থাকে। মেয়েটার নাম শিল্পা, অর্থাৎ সে এখন এসেছে প্রডিউসারকে তার স্টোরি শোনাতে। শিল্পা তার কাছ থেকে বসার পারমিশন নিয়ে বসে পড়ে। এদিকে প্রডিউসারের তো চোখই সরছিল না শিল্পার কাছ থেকে। এবার সে নিজেকে কন্ট্রোল করে তাকে একই কথা বলে যে তার কাছে সময় নেই, শিল্পার যা স্টোরি বলার আছে তা 10 মিনিটে যেন সে বলে শেষ করে। এটা শুনে শিল্পা অবাক হয়ে তার দিকে তাকায়। তখন প্রডিউসার হেসে বলে সে মজা করছিল, এখন আর আগের মতো সে ভুল করবে না। তাই শিল্পা যত সময় দরকার তত সময় নিয়েই তার স্টোরিটা বলতে পারবে। শিল্পাও এই কথা শুনে খুশি হয়ে যায়। প্রডিউসার এবার শিল্পার শাড়ি পরা নিয়ে বেশ প্রশংসা করে আর তার স্টোরি স্টার্ট করতে বলে। শিল্পা তখন তাকে দোস্ত বলে ওঠে। এটা শুনেই প্রডিউসারের মনে পড়ে যায় আগে তো শরীফও তার সাথে এমন করেছিল। তাই সে শিল্পাকে জিজ্ঞেস করে সে এমন করছে কেন। শিল্পা এবার নিজের মুড পরিবর্তন করে বলে বয়সে শিল্পা তার থেকে যত ছোটই হোক না কেন, এখন শিল্পা একজন ডিরেক্টর আর সে প্রডিউসার, তাই তাকে শিল্পার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর কাউকে সম্মান দিয়ে কথা না বললে কেমন লাগে সেটাই শিল্পা তাকে বোঝানোর জন্য দোস্ত বলে ডেকেছে। শিল্পার কথা শুনে প্রডিউসার খুবই রেগে যায়। তখনই শিল্পা বলে এটা শুনে তার একটা নতুন স্টোরি মনে পড়েছে। প্রডিউসার তো এবার অবাক হয়ে যায় শিল্পার মুড কিভাবে পরিবর্তন হয়। শিল্পা তখন হেসে বলে আগে যা হয়েছে হয়েছে, এবার তো একটু ধামাকা করতেই হবে। এ কথা শুনে প্রডিউসার তার ব্লাড প্রেশারের ওষুধটা খেয়ে শিল্পাকে স্টোরি শুরু করতে বলে, কারণ সে যে অবস্থা দেখছে না জানি তার প্রেশার কখন হাই হয়ে যায়। যাক, এরপরই শিল্পার স্টোরি শুরু হয়।
শুরুতেই আমরা সাত্যা নামের একজন ছেলেকে দেখতে পাই। সাত্যা আর তানিয়া দুজন দুজনকে ভালোবাসে, তাই সাত্যা এসেছে তানিয়ার বাবার সাথে কথা বলে তাদের বিয়ের জন্য তাকে রাজি করাতে। তানিয়ার বাবা সাত্যাকে জিজ্ঞেস করে তার মেয়ে বলেছে তারা দুজন নাকি 8 বছর ধরে প্রেম করছে। সাত্যা হেসে বলে হ্যাঁ, স্কুল থেকে তারা দুজন দুজনকে ভালোবাসে। এই কথা শুনে তানিয়ার বাবা হেসে বলতে থাকে সেও কত পাগল, এতদিনে কিছুই বুঝতে পারেনি। সাত্যা তখন বলে হ্যাঁ। এটা বলতেই তানিয়া তখন সাত্যার দিকে তাকায়। তানিয়ার বাবা আবার জিজ্ঞেস করে সাত্যা কি কাজ করে। সাত্যা জানায় সে অ্যাক্টিং করার জন্য ট্রাই করছে। এটা শুনে তানিয়ার বাবা বলে ট্রাই করছে, এখনো অ্যাক্টর হয়নি? কিন্তু অ্যাক্টর হতে হলে তো অনেক পরিশ্রম করতে হয়, ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হয়, এমনি এমনি তো আর অ্যাক্টর হওয়া যায় না। সাত্যা তখন বলে রাসা ভাই তো কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই বড় অ্যাক্টর হয়েছে। তানিয়ার বাবা এবার রাসাকে চিনতে পারে না আর বলে রাসাটাকে। এটা শুনে সাত্যার অনেক রাগ হয়। তখনই তানিয়া তার বাবাকে মনে করায় রাসা অনেক বড় একজন অ্যাক্টর। তো এটা মনে পড়তেই তানিয়ার বাবা হাসতে থাকে আর বলে এই রাসার ফিল্ম দেখেই তো তার মাথা ব্যথা শুরু হয়েছিল। এদিকে এটা শোনা মাত্রই সাত্যা অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে রাসা তো তার বয়সী হয়েও অ্যাক্টিং করে, পরিশ্রম করে, আর সে এখনো হাত দিয়ে পানি খেতে পারে না। সাত্যাকে এভাবে অসম্মান করতে দেখে তানিয়ার বাবাও রেগে যায়। কিন্তু সাত্যার সামনে রাসাকে নিয়ে কেউ কিছু বললে সাত্যা কাউকে ছেড়ে দেয় না। এবার তো তানিয়ার বাবা সাথে সাথে সাত্যার সাথে তানিয়ার বিয়ে ভেঙে দেয়। তখন সে তানিয়ার দিকে তাকিয়ে বলে তানিয়া যদি সাত্যাকে ভালোবাসে তাহলে তাকে তার বাবাকে ছেড়ে তার কাছে আসতে হবে, আর না হলে নেই। এই বলে সে রাসার মতো ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। তানিয়ার বাবা তখন তানিয়াকে আটকে ফেলে। আসলে সাত্যা অ্যাক্টর রাসার অনেক বড় ফ্যান, একদম অন্ধভক্ত যাকে বলে, তাই সে এরকম রিয়াক্ট করে চলে গেল। এদিকে আমরা জেমসকে দেখতে পাই যে তার অফিসের বসের কাছে এসেছে ছুটি নিতে। বস ছুটির কারণ জানতে চাইলে সে বলে তার বোনের এঙ্গেজমেন্টের জন্য সে ছুটি নিতে চাইছে। তখন বস বলে জেমসও তার সিভিতে লিখেছিল তার কোনো বোন নেই। জেমস বলে তার কাজিনের বিয়ে। তখন বস বলে এঙ্গেজমেন্ট তো রাতে হয়, কিন্তু জেমসের কাছে তো সকালে। জেমস সকালে কাজ করে রাতে প্রোগ্রামে যেতে পারবে, তাই তাকে ছুটি দেওয়া হবে না। এই কথা শুনে জেমস বসকে রিকোয়েস্ট করে যে সে যেন একদিনের ছুটি দেয়, তার অনেক কাজ আছে। কিন্তু দেখা যায় জেমসের বস তাকে ছুটিই দিতে রাজি হয় না। এটা দেখে তো জেমস ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে মন খারাপ করে চলে যেতে নেয়। তবে হঠাৎ করেই সে বসকে বলে সে রিজাইন নিতে চায়। এটা শুনে বস খুবই অবাক হয় আর বলে এভাবে হুট করে রিজাইন নেওয়া যায় না। তখন জেমস বসের কাছে এসে বলে তার কোনো বোনের বিয়ে না, কাল তার হিরো দাদার ফিল্ম রিলিজ হতে যাচ্ছে, আর সেটার জন্যই তাকে ছুটি না দিলে জেমস তার এখানে চাকরি করবে না। এই বলে সে হিরোর স্টাইলে সেখান থেকে চলে যায়। এদিকে জেমসের বস অবাক হয়ে তাকিয়ে থাকে যে কারো ফিল্ম দেখার জন্য কেউ কখনো চাকরি ছেড়ে দেয় নাকি। হ্যাঁ, এই জেমস ছাড়ে, কারণ সে জনপ্রিয় অ্যাক্টর দাদার অনেক বড় একজন ফ্যান, অন্ধ ভক্তই বলা চলে। তবে দেশে বর্তমানে দুজন বড় অ্যাক্টর আছে, একজন রাসা আর একজন দাদা। এই দুজনের ফ্যান বেজও একদম আলাদা। দাদার দলের ফ্যানরা কখনো রাসার দলের ফ্যানদের পছন্দ করে না, তেমনি রাসার দলের ফ্যানরা দাদার দলের ফ্যানদের পছন্দ করে না। এভাবে করে দুই দলের মধ্যে গন্ডগোল সব সময় লেগে থাকে। প্রতিটা মুভি রিলিজে দুজন অ্যাক্টরের জন্য মারামারি কাটাকাটি সবকিছু হয়ে যায়। আর এই দুই দলের ফ্যান বেজের লিডারও আছে। এক হচ্ছে দাদার ফ্যান জেমস, যে দাদার জন্য এক প্রকার পাগল বলতে গেলে। জেমসের দলে আরো 4 জন আছে। আর ওদিকে এক হলো রাসার ফ্যান সাত্যা। সাত্যার দলেও 4 জন আছে। তো এই রাসার দাদার জন্য সাত্যা আর জেমসের দলের মধ্যে সবসময় গন্ডগোল লেগে থাকে। কেউ কাউকে দেখতে পারে না, কারণ তাদের দুজনের কাছেই তাদের অ্যাক্টর সেরা। আর এভাবেই দুই অ্যাক্টরের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছে তাদের ফ্যানরাই। এরকম একদিন জেমস আর সাত্যার টিমের মধ্যে তুমুল মারামারি লেগে যায়। দুই দলের অনেকেই আহত হয়। আর এই খবর শুনে তানিয়া তো সাত্যার উপর ভীষণ রেগে যায়। আসলে সেই দিন সাত্যা ওইভাবে তানিয়ার বাবাকে অপমান করে আসার পরেও তানিয়া সাত্যাকে ভালোবেসে তার বাবাকে ছেড়ে তার কাছে চলে এসেছে। তবে সাত্যার সব কাজ বাজ ছেড়ে রাসার জন্য অন্য দলের সাথে এরকম মারামারি করছে, এসব তো তানিয়ার একেবারেই পছন্দ না। এতে করে তার আর সাত্যার দুজনেরই জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু সাত্যা তানিয়ার কোনো কথাতেই পাত্তা দেয় না, সে তো রাসার জন্য জান দিতেও রাজি। এদিকে জেমসও দাদার মামলায় একদম পাগল। জেমস চায় সব জায়গায় দাদার চর্চা থাকুক, সবগুলো এলাকায় শুধু দাদার পোস্টার থাকুক। এসব কারণে সাত্যাদের সাথে তারা মারামারি করে। এদিকে দেখা যায় টিভি নিউজ চ্যানেলেও দাদার রাসাকে নিয়ে সারাক্ষণ কন্ট্রোভার্সি তো চলতেই থাকে। সবাই দাদার রাসার এত বড় ফ্যান, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। এদিকে তো ফ্যানদের মধ্যে আরো বেশি দ্বন্দ্ব বেঁধে যায়, কারণ 10 বছর পর রাসার দাদার এই দুজনের ফিল্ম একই দিনে রিলিজ হবে। এখন রাসার দাদার ফ্যানের মধ্যে ঝামেলা চলতে থাকে যে কোন দল আগে কার পোস্টার বেশি ছাপাবে, কার মুভি হিট হবে।
দাদার দলের লোকেরা বলতে থাকে দাদা সেরা, আর রাসার দলের লোকেরা বলতে থাকে রাসা সেরা। এদিকে দেখা যায় মুভি রিলিজ হওয়ার আর 2 দিন আছে। জেমসও সারাদিন ব্যানার টানিয়ে তার লোকেদের বলে বাকি পোস্টার লাগিয়ে ফেলতে, যাতে রাসার পোস্টার থেকে দাদার পোস্টার বেশি থাকে, সব জায়গায় যাতে দাদার ফিল্মের ছবি থাকে। জেমস সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে রাত করে বাড়িতে আসে আর তার মাকে ডাকতে থাকে, কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও সে কারো সাড়া পায় না। সে এবার রুমে ঢুকে তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মাকে দেখা যায় না। সে তো এবার অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তাই মাকে না পেয়ে জেমস এবার তার বন্ধুদের নিয়ে অন্য সব জায়গায় খোঁজ করতে থাকে। অন্যদিকে আমরা সাত্যাকে দেখি যে রাস্তায় রাস্তায় তানিয়াকে খুঁজছে, অর্থাৎ তানিয়াকেও পাওয়া যাচ্ছে না। সাত্য়া সবাইকে নিয়ে চারিদিকে তানিয়াকে খুঁজে বেড়াচ্ছে। একটু আগেও তো তানিয়া বাড়িতে ছিল, কিন্তু এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাত্য়া তখন পাগল হয়ে গিয়েছিল প্রায়। আর তখনই তার ফোনে কারো কল আসে। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে তার ওয়াইফ গায়েব হয়ে গেছে। এটার জন্য সে টেনশনে আছে, তাই না? এটা শোনা মাত্রই সাত্য়া থেমে যায় আর জিজ্ঞেস করে কে, আর তার ওয়াইফকে সে কোথায় রেখেছে। এবার লোকটা বলে তার ওয়াইফকে সেই কিডন্যাপ করে রেখেছে, তাই সাত্য়া যাতে তার সাথে উঁচু গলায় কথা না বলে। সাত্য়া তো এবার খুব রেগে যায় আর কিডন্যাপারকে বলে সে কেন তার ওয়াইফকে কিডন্যাপ করেছে। কিডন্যাপার বলে কাল দুপুর 12টায় সে তার ওয়াইফকে মেরে ফেলবে, আর এটা যদি সাত্য়া না চায় তাহলে কাল 12টার আগে রাসার দাদাই দুজনকে তার সাথে কলে কনফারেন্সে কথা বলিয়ে দিতে হবে। আর যদি সাত্য়া এটা না পারে তাহলে তার ওয়াইফকে সে মেরে ফেলবে। আর এসবের জন্য সে যাতে পুলিশের কাছে না যায় সেটাও সে জানিয়ে দেয়, কারণ এতে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হবে না। এই বলে কিডন্যাপারটা কল কেটে দেয়। সে সাত্যার ফোনে তানিয়ার একটা ছবিও পাঠায়। সাত্য়া তো এবার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ততক্ষণে জেমস তার মা বাবাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। জেমস এখানে সাত্যাকে দেখে ভাবে সে হয়তো শত্রুতামি করে তার মা বাবাকে কিডন্যাপ করেছে, তাই জেমস আর তার লোকেরা তাদের উপর তেড়ে যায়। তখনই সাত্যার লোকেরা জানায় তাদের কাছেও কিডন্যাপারের কল এসেছিল। এবার সবাই বুঝে যায় সাত্যার ওয়াইফ আর জেমসের মা বাবাকে একজনে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপার সাত্যার মতো জেমসকে কল করেও একই কথা বলেছে। এবার সাত্যা অনেক বেশি ভেঙে পড়ে, কারণ তানিয়া প্রেগনেন্ট ছিল। এতদিন সাত্যা তানিয়ার কোনো খেয়াল রাখতে পারেনি, কিন্তু তার জন্য এখন তার অনেক খারাপ লাগছে। কেউই তো বুঝে উঠতে পারে না আসলে কিডন্যাপ করেছে তাকে। এদিকে আমরা দেখি এই প্রথমবার জেমস সাত্যাদের সাথে ঝামেলা না করে তাকে সান্ত্বনা দেয়। এরপর সাত্যা রাসাদের বাড়ি এবং জেমস দাদাদের বাড়ির সামনে যায়, যাতে তারা তাদেরকে কিডন্যাপারের ব্যাপারে বলে দুজনকে কলে কথা বলিয়ে দিতে পারে। এভাবে অনেকক্ষণ ধরে তারা দুজন দুই সেলিব্রিটির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো লাভই হয় না। উল্টো গার্ডরা এসে তাদেরকে তাড়িয়ে দেয়। একটা বারের জন্য রাসা অথবা দাদা কেউ তাদের কথা শোনে না। জেমস আর সাত্যা তাদের কাছে পরিবারের যান বাঁচানোর জন্য ভিক্ষা চাইলেও কোনো লাভ হয় না। তারা অনেকের কাছে সাহায্য চায় রাসা অথবা দাদার কাছে খবরটা পৌঁছে দিতে, কিন্তু কেউ সাহায্য করে না। এবার জেমস একটা বুদ্ধি বের করে। সে আর সাত্যা মিলে দুজন দুই বাড়ির সামনে মাইক লাগিয়ে জোরে জোরে দাদা আর রাসাকে ডাকতে থাকে, যাতে রাসা আর দাদা তাদের কথা শোনে। কিন্তু এবার গার্ডরা তাদের সবাইকে পিটিয়ে পুলিশ স্টেশনে পাঠায়। এইবার জেমসরা পুলিশদের সবকিছু খুলে বলে। এসব শুনে পুলিশরা বলে তারা কিডন্যাপের কথা পুলিশদের আগে কেন না জানিয়ে কেন রাসা আর দাদার বাড়িতে গিয়েছে। সাত্যা বলে কিডন্যাপাররা পুলিশদের খবর দিতে মানা করেছে, না হলে সে তাদের পরিবারকে মেরে ফেলবে। এই কথা শুনে পুলিশ তাদেরকে থানায় কমপ্লেন লিখতে বলে, কিন্তু পুলিশরা বসে থাকা সত্ত্বেও তারা কমপ্লেন লিখছিল না। এদিকে সময়ও চলে যাচ্ছে, ধীরে ধীরে তাদের চিন্তাও বাড়ছে। তখন একজন পুলিশ এসে জেমসদের সাহায্য করে আর বুদ্ধি দেয় যে তারা যদি এই খবরটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয় তাহলে সবার ফোকাস এই দিকে থাকবে, আর সেখান থেকে দাদা আর রাসার কাছেও খবরটা পৌঁছাবে। এটা শোনা মাত্রই জেমস আর সাত্যারা সবাই কাজে লেগে পড়ে। সবাই ওই কিডন্যাপের বিষয়ে আর ওই কিডন্যাপারের শর্তের বিষয় নিয়ে ইন্টারনেটে আর্টিকেল লিখতে থাকে। ধীরে ধীরে এই খবরটা ছড়িয়ে যেতে থাকে, এমনকি টিভির নিউজ চ্যানেলেও খবরটা পৌঁছে যায় যে একজন কিডন্যাপার দুটো পরিবারের সদস্যকে কিডন্যাপ করেছে, আর তাদের স্বজনদের কাছে শর্ত রেখেছে তারা যদি ঠিক সময়ে এই কিডন্যাপারের সাথে রাসা আর দাদার কথা না বলিয়ে দেয় তাহলে কিডন্যাপার তাদেরকে মেরে ফেলবে। কয়েক ঘন্টার মধ্যে নানা জায়গায় এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকে। নিউজ রিপোর্টাররা সবাই রাসা আর দাদাদের বাড়ির সামনে এসে হাজির হয়। ধীরে ধীরে তখন রাসা আর দাদার কানেও এই খবর পৌঁছে যায়। বড় বড় নেতারাও এখন তাদেরকে চাপ দিচ্ছে কিডন্যাপারের সাথে কথা বলার জন্য, না হলে যদি কিডন্যাপার তাদের পরিবারকে মেরে ফেলে তাহলে সব ঝামেলা এসে পড়বে তাদের কাছে। চারিদিকে টান টান উত্তেজনা। দাদার রাসা কি রাজি হবে একসাথে কিডন্যাপারের সাথে কলে কনফারেন্স করতে? আর এরপরেই দেখা যায় 12টা বাজার আগেই দাদার রাসা দুজনেই রাজি হয়ে যায় ওই কিডন্যাপারের সাথে কথা বলার জন্য। এই কথা শুনে তো সাত্যা জেমস সহ সবাই অনেক বেশি খুশি হয়। এরপরে আমরা দেখি রাসার দাদা ওই কিডন্যাপারের সাথে লাইভ কলে কথা বলে, আর সেই লাইভটা সবাই দেখছিল। কিন্তু বিপত্তি ঘটে এখানে, যখন কিডন্যাপার দাদার রাসাকে আরো কিছু শর্ত দেয় যে তাদের দুজনকে দুইটা অসহায় পরিবারের বাবা মাকে নিজের বাবা মা মনে করে তাদের সব দায়িত্ব নিতে হবে। এছাড়াও দাদার রাসার সন্তানদের বাহিরে একটা সাধারণ মানুষের মতোই চলা
চলাফেরা করতে হবে। এছাড়া তাদের ইনকামের অর্ধেক জনগণকে দিতে হবে। যদি তারা এই শর্তে রাজি না হয় তাহলে বিকালের মধ্যেই সে কিডন্যাপ করা পরিবারের লোকজনকে মেরে ফেলবে। তার এরকম একটা শর্তে সবাই অনেক বেশি অবাক হয়। একটা শর্তের জন্য রাসা আর দাদা এক কলে কনফারেন্স করেছে, সেখানে কিডন্যাপার তাদেরকে আর এক শর্ত দিয়ে দিয়েছে। এবার চারিদিকে আরো উত্তেজনা বেড়ে যায় যে এরকম একটা শর্তে কি তারা আসলেই রাজি হবে? তারা কি তাদের সন্তানদেরকে বাহিরে সাধারণ মানুষদের মতো চলাফেরা করতে দিবে? অসহায় এক মা বাবাকে নিজের মা বাবা ভাববে? এভাবেই বিকাল পর্যন্ত কন্ট্রোভার্সি চলতেই থাকে। তবে অবশেষে দাদা আর রাসা জেমসদের কাছে জানায় তারা কিডন্যাপারের এই শর্তে রাজি না, কারণ কেউ কখনো কারো ইনকামের অর্ধেক কাউকে দিতে চাইবে না। এছাড়াও তাদের ছেলে মেয়েদের সেফটি আগে। এই খবর পাওয়া মাত্রই সব জায়গায় ছড়িয়ে যায়। সবাই তো আতঙ্কে পড়ে যায় যে এইবার কিডন্যাপার কি করবে। এদিকে সাত্য আর জেমস তো অনেক বেশি ভেঙে পড়ে যে এইসব দাদা আর রাসার জন্য তারা তাদের পরিবার ছেড়ে তাদের পেছন পেছন ঘুরেছে, আর তারাই এখন তাদের পরিবারকে বাঁচাতে পারছে না নিজেদের সেফটির কথা ভেবে। এরপরেই জানা যায় বিকালে কিডন্যাপার লাইভে আসবে। সবাই তো উৎসাহিত হয়ে বিকালের অপেক্ষায় থাকে। বিকালে কিডন্যাপার লাইভে আসার আগে প্রায় সবাই টিভির দিকে নজর রাখে সেই লাইভ দেখার জন্য। কথা মতো দেখা যায় সে লাইভে আসে। প্রথমে জেমসের বাবা মা আর সাত্যার ওয়াইফকে বাধা অবস্থায় দেখানো হয়। এটা দেখে তো জেমসটা অনেক বেশি ভেঙে পড়ে। একটু পরেই সেখানে কিডন্যাপার আসে। সে তানিয়া আর জেমসের বাবা মার সামনে গিয়ে একটা বড় ছুরি নিয়ে বলতে থাকে কাকে মারা উচিত তার আগে, রাসার বড় ফ্যান সাত্যার ওয়াইফকে, নাকি দাদার ফ্যান জেমসের মা বাবাকে, নাকি তিনজনকে একসাথে। এসব বলতে বলতেই কিডন্যাপার ওই তিনজনকেই একসাথে মেরে ফেলে। সাথে সাথে লাইভ কেটে যায়। এদিকে এই দৃশ্য দেখে তো জেমস আর সাত্য সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। এভাবে কিডন্যাপার তাদের মেরে ফেলবে কেউ বুঝতে পারেনি। একটু পরেই দেখা যায় কিডন্যাপার আবারও লাইভে আসে। এবার সে নিজের মুখ খোলে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। রাসার লোকেরা খোঁজ লাগাতে থাকে কে এই কিডন্যাপার। এদিকে কিডন্যাপার তার ফেস রিভিল করে তাদেরকে বলতে থাকে কোথায় তাদের দাদা আর কোথায় বা রাসা। কেউ তো বাঁচাতে আসলো না তাদের পরিবারকে। তাদের এত কিছু থাকার পরেও তারা কেন তার শর্ত পূরণ করলো না? কারণ যে মরেছে সে দাদা আর রাসার বাবা মা ছিল না, যে মরেছে সে তাদের ওয়াইফও ছিল না। তাই তারা নিজেদের সন্তানের সেফটির জন্য তাদের বাবা মা ওয়াইফকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। আর সেই রাসা আর দাদার জন্য তারা পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে, ওয়াইফ ছেড়ে দিনরাত তাদের জুতার নিচে পড়েছিল। সাত্য আর জেমসের মতো অন্ধভক্তরাই দাদা আর রাসাকে এত উপরে উঠিয়েছে। তারা বড় বাড়িতে এসির ভেতরে বসে তাদের পা চাটা দেখছে, অথচ তারা যাদের কারণে এসির নিচে বসতে পারছে তাদেরকে বাঁচাতেই আজ তারা এগিয়ে আসেনি। তাহলে তার ফ্যানরা এতদিন কেন তাদের পেছন পেছন ঘুরেছে? সাত্য আর জেমসরাও বোকা। তারা সঠিক মানুষের ফ্যান হয় না যারা তাদের বিপদে পাশে থাকবে। তাদেরকে তারা উঁচু বানায় না, আর তার জন্যই আজ তাদের বাবা মা ওয়াইফ মারা গেল তার হাতে। তার এসব কথা সবাই অনেক মনোযোগ দিয়ে শুনছিল। সবার চোখে পানি চলে আসে তখন। সবাই বুঝতে পারে যারা এত উঁচুতে ওঠার যোগ্য না তাদের জন্য তারা এতদিন কি না করেছে। আর আজ এই কিডন্যাপার তাদের চোখ খুলে দিয়েছে। কিডন্যাপারটা আবার বলে সেও আগে একজন বড় অভিনেতার অন্ধভক্ত ছিল, যার জন্য সে তার ওয়াইফ বাবা মাকে সময় দিত না। কিন্তু একদিন ওই অভিনেতার ব্যানার লাগাতে যেয়ে সে পড়ে গিয়ে পা ভেঙে ফেলে। সেদিন অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু কোনো বড় নেতা বা অভিনেতা তাকে সেই টাকা দেয়নি, বরং তার ওয়াইফ জোগাড় করে তার চিকিৎসা করিয়েছে। আর সেদিনের পর থেকেই সে বাস্তবতা শিখেছে। আর আজ সে সাত্য এবং জেমসদের মতো অন্ধভক্তদের এটা বোঝানোর জন্যই তাদের বাবা মা ওয়াইফদের কিডন্যাপ করেছে। তার কথা শুনতে শুনতে সবার চোখে পানি চলে আসে। সবাই এখন দাদা আর রাসাদের মতো বড় বড় মানুষদের বয়কট করতে থাকে। শেষে কিডন্যাপার জানায় সে আসলে জেমসের মা বাবা আর সাত্যার ওয়াইফকে মারেনি। তারা সময় মতো তাদের বাসায় ফিরে যাবে। এটা শোনা মাত্রই তো জেমসরা খুশি হয়ে যায়। এখন থেকে আর জেমস এবং সাত্যার মধ্যে কোনো দ্বন্দ্ব লাগে না। এরপরে আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে ওই কিডন্যাপারটা জেল থেকে ফিরে আসতেই তার বাড়ির সামনে অনেকগুলো মানুষ জড়ো হয়ে যায়। সবাই এখন তাকে নিয়ে জিন্দাবাদ করতে থাকে। সবাই জানায় তারা এখন তার ফ্যান হয়ে গেছে। এদিকে কিডন্যাপার তো হতাশ হয়ে যায় যে কিনা এই ফ্যান হওয়া নিয়ে এত কিছু করলো, আর লোকজন এখন তারই ফ্যান হয়ে যাচ্ছে। আর এখানেই শিল্পার প্রথম স্টোরি শেষ হয়ে যায়। পুরো কাহিনীটা শুনতেই প্রডিউসার শিল্পাকে বলে ওয়াশরুমে চলে যায়। তখনই আমরা দেখি শারিফ শিল্পার ফোনে কল করে। শিল্পা শারিফের কল রিসিভ করতেই শারিফ সেখানকার খবরাখবর নেয়। শিল্পা জানায় এখন সে শুধু একটা স্টোরি শেষ করেছে, এখনো তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোরিটা বাকি আছে। এটা শুনে শারিফ হেসে বলে শ্বশুর মশাই তো এবার শক খেয়ে যাবে। তখন শিল্পা বলতে থাকে এই স্টোরির পর শারিফদের ম্যাটার জানলে তো সে শকটা কম খাবে। আর এর মানে আমরা বুঝতে পারি শিল্পা আর শারিফ দুজন পরিচিত। আর শিল্পা এখানে প্রডিউসারের কাছে এসেছে কোন একটা উদ্দেশ্য নিয়ে, যেমনটা শারিফ এসে প্রডিউসারকে স্টোরি শুনিয়ে তার মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এখানে আমরা জানতে পারি শারিফ প্রডিউসারের মেয়ে মৌমিতাকে বিয়ে করার পর বাসর রাতে যখন তার কাছাকাছি আসে তখন মৌমিতা শারিফকে তার কাছে আসতে দেয় না। এর আগেও অর্থাৎ বিয়ের আগে যখন সে মৌমিতার কাছে আসতো তখনও সে বলতো
যে না ফিজিক্যাল হওয়া যাবে না, আর বিয়ের পরও সে এমন করছে। এর কিছুদিন পর মৌমিতা শরীফকে এসে জানায় তার মনে হচ্ছে সে লেসবিয়ান। এটা শুনে তো শরীফ অবাক। তখন মৌমিতা বলে সে শরীফের এক মেয়ে ফ্রেন্ড শিল্পার সাথে কথা বলেছে, আর তার সাথে কথা বলার পর থেকে তার শিল্পাকে পছন্দ হয়ে গেছে, আর এখন তারা দুজন দুজনকে পছন্দ করে। তার এই কথা শুনে শরীফ আর কি বলবে, সে সবই মেনে নেয়। কারণ যদি মৌমিতা মেয়ে হয়ে অন্য মেয়েকে ভালোবাসে তাহলে শরীফের কোনো সমস্যা নেই, সবই তার পোড়া কপাল ভেবে শরীফ সব মেনে নেয়। আর এখন সে তার মতো টেকনিক খাটিয়ে শিল্পাকে মৌমিতার বাবার কাছে পাঠায়, যাতে তার বাবা আবারও পটে যায় আর তাকে শিল্পার সাথে বিয়ে দিয়ে দেয়। প্রডিউসার এদিকে ততক্ষণে ওয়াশরুম থেকে চলে আসে। শিল্পা তখন শরীফের কল কেটে দেয়। এদিকে শরীফকে আবার মৌমিতা কল করে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কাজ কেমন চলছে। শরীফ জানায় এখন ডিয়ার ফ্যান স্টোরিটা শুনিয়েছে শিল্পা। এটা শুনে মৌমিতা বলে ডিয়ার ফ্যানের স্টোরির সাথে তার আর শিল্পার কি কানেকশন। শরীফ বলে কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে, এভাবে সরাসরি তাদের ম্যাটারটা বলে দিলে তার বাবা তো হার্ট অ্যাটাক করবে, আর প্রডিউসার তো ধোনির অনেক বড় ফ্যান, তার জন্যই এই স্টোরিটা বলা। এদিকে আমরা দেখি শিল্পা তার দ্বিতীয় স্টোরি শুরু করার আগে প্রডিউসারকে বলে যে সে তার কাছে একটা রিকোয়েস্ট করতে চায়। প্রডিউসার জিজ্ঞেস করে কি, তখন শিল্পা জানায় সে কি তাকে বাবা বলে ডাকতে পারে। এ কথা শুনে প্রডিউসার তো খুশি হয়ে যায় আর তার কথায় রাজিও হয়ে যায়। এখন শিল্পাও খুশি হয়ে প্রডিউসারকে বাবা ডাকে আর তার দ্বিতীয় স্টোরিটা শুরু করে, যার নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। স্টোরির শুরুতেই আমরা ভাস্কর নামের একজন লোককে দেখি, যার মেয়ে সারনিতা 3 বছর পর বিদেশ থেকে পড়ালেখা করে দেশে আসছে। ভাস্কর তার মেয়েকে নিতেই সেখানে যাচ্ছে। তার ড্রাইভার তার খুশি দেখে বুঝতে পারে এত বছর পর মেয়েকে দেখার জন্য সে অনেক এক্সাইটেড। এরপরই সারনিতার বলা মতো লোকেশন অনুযায়ী ভাস্কর পৌঁছে যায়, কিন্তু আশেপাশে সারনিতাকে দেখতে পাচ্ছিল না সে। একটু পরেই দেখা যায় একটা মেয়ে অদ্ভুত ধরনের শার্ট জামা পরে ভাস্করকে বাবা বলে তার দিকে এগিয়ে আসে। এর মানে এটাই সারনিতা। ভাস্কর তো তাকে দেখে থ হয়ে যায়। সারনিতা এমন ধরনের কাপড় পরেছিল যে রাস্তার সবাই তার দিকেই তাকিয়েছিল। এসব দেখে যে কোনো বাবারই খারাপ লাগার কথা, কিন্তু এই মুহূর্তে ভাস্কর সারনিতাকে কিছু বলতেও পারছিল না। সারনিতা তার সাথে করে রাঘু নামের একজন ছেলে বন্ধুকেও নিয়ে আসে। সে তো খুশি হয়ে এসে ভাস্করকে জড়িয়ে ধরে। এরপর রাঘুর সাথে তার পরিচয় করিয়ে দেয়। এদিকে ভাস্করের মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না। এরপর দেখা যায় সারনিতা রাঘুকে নিয়েই গাড়িতে উঠে যায়। ভাস্কর আর কিছুই বলতে পারে না। বাড়ির সামনে এসে ভাস্কর আগে গাড়ি থেকে নামে। সারনিতার রাঘুও নামে। সারনিতার মা তাকে দেখে ছুটে চলে আসে তার কাছে। সারনিতা তার সাথেও রাঘুর পরিচয় করিয়ে দেয়। এরপর রাঘু সারনিতাদের গাড়িতে করেই বাসায় যায়। সারনিতার মা এখানে তাকে জিজ্ঞেস করে সেই সব কি ড্রেস পরেছে। সারনিতা বলে এগুলোই আজকালকার ফ্যাশন। এরপরই সে ভেতরে চলে যেতেই ভাস্কর তার স্ত্রীকে ইশারায় বলে ওই ছেলেটার সম্পর্কে, যাতে সে সারনিতাকে জিজ্ঞেস করে। এরপরই সারনিতা বাসায় এসেও দেখা যায় ওই ধরনের ড্রেসই পরতে থাকে। তার মা বললেও সে পাত্তা দেয় না। সে রাত করে পার্টিতে যায়, ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এসব নিয়ে ভাস্কর তাকে কিছু বলতে গেলে সে ভাস্করকে বলে সে পুরনো আমলের লোক, তাই এখন কেমন ভাবে চলা দরকার সেটা সে বোঝে না। এসব কথা শুনে ভাস্কর আর কিছুই বলতে পারে না। তবে তার টেনশন হয়, কারণ তার বস তাদের বাড়িতে আসবে বেড়াতে। সে যদি দেখে সারনিতা এসব কাপড় পরে ঘুরে বেড়ায় তাহলে ভাস্করের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই সে সারনিতার মাকে দিয়ে তার জন্য একটা শালীন পোশাক নিয়ে আসে, যাতে করে সেটা পরেই সে তার বসের সামনে আসে। এরই মধ্যে সারনিতার মা তাকে জিজ্ঞেস করে রাঘুর ব্যাপারে, যে রাঘু তাদের কাস্টের কিনা। সারনিতা জানায় তারা সবাই একই কাস্টের, কিন্তু আমরা দেখি রাঘু আর সারনিতা দুজন আলাদা কাস্টের। সারনিতাদের পরিবারে কাস্ট অনুযায়ী বিয়ে করানো হয়। তার ফুপি অন্য কাস্টের ছেলেকে বিয়ে করাতে ভাস্কর এখন পর্যন্ত তার বোনের সাথে কথা বলে না। তবে সারনিতা এসবে ভয় পায় না। সে তো প্ল্যান করে রাঘুর সাথে রিলেশন করে প্রেগনেন্ট হয়ে গেলে ভাস্কর সমাজের কথা চিন্তা করে সারনিতাদের সম্পর্ক মেনে নিবে। এদিকে একদিন ভাস্করের বস ও তার পরিবার আসে তাদের বাড়িতে। ভাস্করের রিটায়ার্ড হওয়ার পর তার বস তাদের বাড়িতে ঘুরতে এসেছে। তো বস ভাস্করকে এখনো অনেক সম্মান করে। কথায় কথায় ভাস্করের বস তার ছেলে ঋষির সাথে তার মেয়ে সারনিতার বিয়ের কথা বলে। এই কথা শুনে তো ভাস্কর বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সারনিতা যেমন মেয়ে, সে ঋষির সাথে বিয়ে করতে রাজি হবে কিনা সেটাই সন্দেহ। কিন্তু সে ভাস্করের বস হওয়া সত্ত্বেও তার মেয়ের সাথে বিয়ের সম্পর্ক করতে চাচ্ছে, তাই এই বিষয়টা ভাস্কর আর ফিরিয়ে দিতে চায় না। সে সারনিতার মাকে ইশারা করে জিজ্ঞেস করে সারনিতা ভাস্করের দেওয়া জামাটা পরেছে কিনা। তার মা জানায় হ্যাঁ পরেছে। এটা শুনেই তো ভাস্কর স্বস্তি পায়, কিন্তু একটু পরেই দেখা যায় সারনিতা তার ওই ছোট জামা প্যান্ট পরেই ভাস্করের বসের সামনে এসে হাজির হয়। এটা দেখে তো ভাস্কর অনেক বেশি লজ্জায় পড়ে যায়। সারনিতা সবার সামনে চেয়ারে বসে যায়। তখন ভাস্কর এই সবকিছু কাটানোর জন্য বসকে বলে সারনিতা বিদেশ থেকে এসেছে তো তাই এসব জামা পরে। এখানে সারনিতার কোনো জামা নেই, তাই এখনো এগুলোই পরতে হচ্ছে। এই কথা শুনে সারনিতা সরাসরি বলে না, তার কাছে আরো অনেক ড্রেস আছে। আবার তার বাবাও তাকে এসব পরার জন্য বলে। সে তো তাকে পরার জন্য কামিজও দিয়েছে,
কিন্তু সারনিতা সেটা পারেনি, কারণ জামা পরার মধ্যে তো ফ্রিডম আছে, তাই না? সারনিতা যেটা পরে কমফোর্ট ফিল করবে সে সেটাই পরবে। এসব নিয়ে তাকে কিছু বলার অধিকার কারো নেই। এগুলো সারনিতা হাসি মুখেই বলতে থাকে। এদিকে তার এসব দেখে ভাস্কর সহ তার বসরাও অস্বস্তিতে পড়ে যায়। এরপর সে বলে তাকে নিয়ে বিয়ের গসিপ হচ্ছিল নাকি। সে এবার ঋষির দিকে তাকিয়ে বলতে থাকে, এই ছেলের সাথে বিয়ে করতে হবে? তবে বিয়ে করার আগে সারনিতা ঋষির সাথে একবার শারীরিক সম্পর্ক করবে, তারপরেই সে বিয়ের কথা ভাববে। এরকম একটা কথা শুনে ঋষি সহ সবাই অনেক বেশি রেগে যায়। ভাস্কর কি বলে সামাল দিবে কিছুই বুঝতে পারছিল না। মেয়ে হলেও সারনিতার এরকম ধরনের কথায় ভাস্করের বসরা আর সেখানে না থাকতে পেরে ভাস্করকে বলে সেখান থেকে চলে যায়। তারা চলে যেতেই ভাস্কর রেগে মেগে সারনিতার কাছে আসে, কিন্তু সারনিতা এখানে উল্টো ভাস্করের সামনে এসে বলে তার সাহস হয় কি করে সে তার পারমিশন না নিয়েই তারই বিয়ের কথা ভাবছে, তাও অন্য একটা ছেলের সাথে। এই কথাগুলো সারনিতা তাকে নর্মালি বলতে পারত, কিন্তু কিছু মানুষ কিছু কথা বুঝতে পারে না, এর জন্যই তাকে এভাবে বোঝাতে হয়। সে বলে যুগ বদলেছে, এখন ভাস্করকেও বদলানো উচিত। এই বলে সারনিতা সেখান থেকে চলে যায়। এদিকে মেয়ের মুখে এরকম কথা শুনে ভাস্কর তো থ হয়ে দাঁড়িয়ে থাকে। এর কদিন পরই সারনিতার বার্থডে প্রোগ্রাম হয়। প্রতিবারের মতোই তার জন্মদিন অনেক বড় করে হচ্ছে। সে তো অনেক বেশি এক্সাইটেড। সে খুব খুশি মনে পুরো ডেকোরেশন করছিল। রাত এসে বেশ সুন্দর করে রেডি হয়ে সবগুলো গেস্টদের ওয়েলকাম জানায়। সে তার মার সাথে রাঘু আর তার পরিবারেরও পরিচয় করিয়ে দেয়, কিন্তু ভাস্করকে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছিল না। এটা দেখে সারনিতা ভাস্করকে খুঁজতে থাকে, আর এমন সময় ভাস্কর সবার মাঝখানে চলে আসে। কিন্তু তাকে দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকে, কারণ সে এরকম একটা বড় অনুষ্ঠানেও ছেঁড়া গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে এসেছে। সে তো হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলতে বলতে সারনিতার কাছে আসে আর রাঘুদের সাথে দেখা করে। সারনিতার তো ভাস্করকে দেখে অনেক বেশি রাগ হয়। সবাই এখন ভাস্করকে দেখে হাসাহাসি করছিল। এসব দেখে সারনিতার কাছে অনেক অপমান বোধ হয়। এইবার সে ভাস্করকে নিয়ে একটা সাইডে যায় আর রেগে মেগে বলে সে সবার সামনে এভাবে অপমান করার জন্য এইসব পরে এসেছে, তাই না? ভাস্কর তখন হেসে বলে সে কেন তাকে অপমান করবে? সে যেটা পরে সবসময় কমফোর্ট ফিল করে সে সেটাই পরেছে। এই কথা শুনে সারনিতা রেগে যায় আর বলে কোন জায়গায় কি পরে আসতে হয় সে কি জানে না? ভাস্কর তখন বলে সে কোথায় কি জামা পরবে এটা তো তার ফ্রিডম, তাকে নিয়ে তো কারো কিছু বলার অধিকার নেই। সারনিতা বলতে থাকে তখন তার বসের সাথে সেরকম করার জন্য সে এখন প্রতিশোধ নিচ্ছে, তাই না? ভাস্কর বলে সে কেন প্রতিশোধ নিতে যাবে? এইসব কথা তো সে নর্মাল ভাবেই বলতে পারত, কিন্তু কিছু মানুষ কিছু জিনিস বোঝে না, তাই তাকে এভাবেই বোঝাতে হয়। এইবার সারনিতা বুঝতে পারে সেদিন যখন তার বাবার মান সম্মান সব নিচু করে সে তার বাবার বসের সামনে ছোট জামা পরে এসেছিল, তখন ভাস্করের ঠিক একই রকম ফিল হয়েছিল যেমনটা এখন সারনিতার ফিল হচ্ছে। সে সব বুঝতে পেরেছে দেখে ভাস্কর হেসে বলতে থাকে সবারই নিজের ফ্রিডম অনুযায়ী ড্রেস পরার অধিকার আছে, তবে অনেক সময় পরিস্থিতিও মেনটেন করা জরুরি। যেমনটা আজ ভাস্কর সারনিতার বন্ধুদের সামনে এরকম ছেঁড়া জামা পরে এসেছে, কিন্তু এটাই পার্টির সাথে যায় না। ঠিক তেমনই ভাস্করের বস একজন সম্মানিত ব্যক্তি, তার সামনে অশালীনভাবে যাওয়াটাও পরিস্থিতির সাথে যায় না। ভাস্কর কখনো সারনিতার ড্রেস আপ নিয়ে কিছু বলেনি, তবে সব জায়গায় ফ্রিডম নিয়ে চললে হয় না, সেটাই সে বুঝাতে চেয়েছে আজ। ভাস্করের কথা শুনে সারনিতা এবার কি বলবে সেটাই বুঝতে পারে না, তবে সে তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। ভাস্কর এবার সারনিতার দিকে তাকিয়ে বলে 10 বছর আগে যদি সে অন্য কোনো জাতির ছেলেকে পছন্দ করে বিয়ে করত তাহলে ভাস্কর তাকে সেখানেই মেরে ফেলতো, কিন্তু এখন যদি সারনিতা তাকে বলে যে সে এক ছেলেকে না একজন মেয়েকে পছন্দ করে তাহলেও ভাস্কর সেটা মেনে নিবে, তার যতই অপছন্দ হোক। পৃথিবীর সকল বাবা মা চায় তার মেয়ে সুখে থাকুক, সেটা অন্য কোনো জাতি অথবা মানুষের সাথেই হোক না কেন, আর ভাস্কর সারনিতাকে সেটাই বোঝানোর চেষ্টা করছে। তো পুরো এই স্টোরি শুনে প্রডিউসারের কাছে অনেক ভালো লাগে। সে হেসে বলে শিল্পার স্টোরির মতো শিল্পাও এখানে শাড়ি পরে বসে অনেক ভালো করেছে। শিল্পা বলে সে জানতো প্রডিউসার তার স্টোরি বুঝতে পারেনি, এখানে শাড়ি পরা মানে শালীনতা সেটা বোঝানো হয়নি। যদি কেউ পূজা মণ্ডপে সুইমিং ড্রেস পরে যায় আবার সুইমিং পুলে শাড়ি পরে যায় তাহলে কি সেটা মানানসই হবে? ঠিক তেমন ভাবেই শিল্পা শাড়ি পরেছে, নিজেকে ভালো প্রমাণ করতে নয়। শাড়িটা এখানে মানানসই তাই সেটা পরেছে। মানুষ কাপড় কেন পরে সেটার উত্তর কেউ দিতে পারে না। এখন সবাই যদি কাপড় ছাড়া ঘুরতো তাহলে কারোই কারো প্রতি কোনো ইন্টারেস্ট থাকতো না, কারণ সবাই একরকম থাকতো। এখন যখন মানুষ কাপড় পরে নিজেদের কাপড় নিজেরা স্টাইল করে তখন মানুষ তাদের উপর আরো বেশি আকর্ষিত হয়, অর্থাৎ যে জিনিস যত ঢাকা হবে সেই জিনিসে মানুষের আগ্রহ আরো বাড়বে। শিল্পার কথা শুনে প্রডিউসার এবার কনফিউজড হয়ে যায়, তাই সে আবারও ওয়াশরুমে চলে যায়। তখন শিল্পা আবারও শরীফকে কল করে। শরীফ এবার বলে তাদের গল্পের সাথে মিক্স করে প্রডিউসারকে যাতে একটা লাস্ট স্টোরি শুনিয়ে দেয় সে। প্রডিউসার আশায় শিল্পাও তখন কল কেটে দেয়।
এবার প্রডিউসার পরের স্টোরি শুনতে চায়। শিল্পাও তার স্টোরি বলা শুরু করে। এইবারের স্টোরি সিরিয়াস লাভ নিয়ে। স্টোরির শুরুতে আমরা ইয়োগান নামের একজন ছেলেকে দেখি, যার কদিন আগেই ব্রেকআপ হয়েছে। ইয়োগান মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো, তাই এখন কিছুতেই ইয়োগান মেয়েটাকে ভুলতে পারছে না। সে পেইন্টিং করতে পছন্দ করে, কিন্তু পেইন্টিং করে তার আরো ওই মেয়েটার কথা মনে পড়ছিল। এবার সে বিরক্ত হয়ে পেইন্টিং করাও বন্ধ করে দেয়, আর তার বন্ধুকে সব কাহিনী বলতে থাকে। কিন্তু তার মাতাল বন্ধু তো তার কাহিনী শুনতে শুনতে সেখানেই ঘুমিয়ে যায়। এটা দেখে তার আরো খারাপ লাগে। তখনই তার আরেকজন বন্ধু এসে বলে সে তার কাহিনী শুনবে, তবে এখন ইয়োগানকে আগের কথা ভেবে কাঁদলে চলবে না। ইয়োগান এখন অন্য মেয়েকে বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইয়োগান তো প্রেম করা ছাড়া বিয়ে করতে রাজিই হয় না। তাই এইবার ইয়োগানের বন্ধুরা তাকে সাহায্য করে নতুন মেয়ে পটানোর জন্য। কিন্তু একটার পর একটা মেয়ের সাথে কথা বলেও তার কাউকে পছন্দ হচ্ছিল না। কত মেয়ের সাথে দেখা করে সে, কিন্তু ইয়োগান তাদের কথাই বুঝতে পারে না। আবার কত মেয়ে শুধু ইয়োগানের সাথে মজা নিতে আসে। আবার কেউ কেউ তো বিয়ে না করে সারা জীবন এভাবেই প্রেম করে কাটিয়ে দিতে চায়। কিন্তু এসবের একটাকেও ভালো লাগে না ইয়োগানের, কারণ সে এমন মেয়েকে চায় যে মেয়েটা তাকে ভালোবাসবে, তার সাথে সারা জীবন থাকবে, তারা বিয়ে করবে আর সুন্দর সংসারও করবে। কিন্তু আজকালকার মেয়েরা তো ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, কেউই সিরিয়াস লাভ করতে চায় না। তাই ইয়োগান সিঙ্গেলই থেকে যায়। একদিন তার বন্ধু ইয়োগানকে সিম বদলাতে দেখে জিজ্ঞেস করে সে কয়দিন পর পর এত সিম বদলাচ্ছে কেন। ইয়োগান বলে একটা মেয়ে তাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে। মেয়ের কথা শুনে তো ইয়োগানের বন্ধু তাড়াতাড়ি তার কাছে আসে আর বলে যদিও তার 3-4টা গার্লফ্রেন্ড আছে, তাও ইয়োগান চাইলে মেয়ের নাম্বারটা তাকে দিতে পারে। এই বলেই সে চলে যায়। এদিকে ইয়োগানের নতুন সিম চালু করার পর তার ফোনের পিন কোড চাওয়া হচ্ছিল। এটা দেখে ইয়োগান সিমের কার্ড থেকে একটা কল সার্ভিসের নাম্বারে কল দেয়, আর সেখানে কল রিসিভ করে একজন মেয়ে। ইয়োগান তখন তার ফোনের সমস্যার কথা জানালে মেয়েটা কিছুই বুঝতে পারে না। তখন ইয়োগান জিজ্ঞেস করে এটা কল সার্ভিসের নাম্বার না। মেয়েটা জানায় এটা কোনো কল সার্ভিসের নাম্বার না, এটা তার নাম্বার। এ কথা শুনে ইয়োগান রং নাম্বার ভেবে কলটা কেটে দেয়, কিন্তু নাম্বারটা আবারও চেক করে দেখে নাম্বার তো ঠিকই আছে। এবার ইয়োগান আবারও ওই নাম্বারে কল দেয়, যেটা দেখে মেয়েটা ইয়োগানকে রেগে বলে সে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে কেন। তখন ইয়োগান বলে সে কি বিদেশ থেকে কথা বলছে নাকি, তার নাম্বার বিদেশের মতো। মেয়েটা বলে সে বিদেশ থেকে কথা বলবে কেন, এটা তার নাম্বার, সে তামিলনাড়ুতে থাকে। এ কথা শুনে ইয়োগান অবাক হয়ে যায়, এরকম নাম্বার তামিলনাড়ুতে কবে আসলো। এবার মেয়েটা জানায় তারা এখন 2050 সালে আছে, এখনো সে একটা মেয়ের সাথে এভাবে ফ্লার্ট করছে। 2050 সাল শুনে ইয়োগান ভাবে হয়তো মেয়েটা তার সাথে মজা করছে, কিন্তু মেয়েটা আরো উল্টো রেগে কলটাই কেটে দেয়। ইয়োগান এখন টিভিতে খেলার দিকে তাকিয়ে দেখে সেখানে 2025 সাল লেখা, তাহলে মেয়েটা 50 বললো কেন। এবার শিওর হতে ইয়োগান মেয়েটাকে আবারও কল দেয়। মেয়েটা তো তার কল পেয়ে তাকে হুমকি দেয় এবার। কিন্তু ইয়োগান তখন মেয়েটাকে রিকোয়েস্ট করে জিজ্ঞেস করে 2025 সালে ক্রিকেট ম্যাচে কে জেতে। মেয়েটা এবার রিসার্চ করে বলে ইন্ডিয়া ম্যাচ জেতে। শেষে বিরাট কোহলি 6 মেরে ইন্ডিয়াকে জিতিয়ে দেয়। এটা শোনা মাত্রই ইয়োগান টিভিতে তাকায়, আর একটু পরেই দেখা যায় ইন্ডিয়া সত্যি সত্যি জিতে গেছে। তাহলে কি মেয়েটা সত্যি ভবিষ্যৎ থেকে কথা বলছে? ইয়োগানের তো এখনো বিশ্বাস হচ্ছে না। এরপরে ইয়োগান এই কথা তার বন্ধুদের জানায়, কিন্তু তারা কেউই ইয়োগানের কথা বিশ্বাস করে না। এবার ইয়োগান আবারও কল দেয়। এই কল পেয়ে মেয়েটা এবার তাকে পুলিশে কল করার হুমকি দেয়। ইয়োগান তখন মেয়েটাকে রিকোয়েস্ট করে তার সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। এরপর ইয়োগান ফোনটা মেয়েটার বাবার কাছে নিয়ে যেতে বলে। মেয়েটা কারণ জিজ্ঞেস করলে তখন ইয়োগান জানায় সে সাল 2025 থেকে কথা বলছে তার সাথে। একদিন তাকে কল করলে তার বাবা ফোনটা ধরে, আর ইয়োগানকে তার বন্ধু ভেবে বলে তার অর্থাৎ তার মেয়েটার বাবার নাকি এক পা ভেঙে যায় 2025-এর একটা অ্যাক্সিডেন্টের কারণে। এখন ইয়োগান প্রমাণ করতে চায় যে সে 2025 সাল থেকে বলছে, তাই সে তার বাবার এই 25 সালের অ্যাক্সিডেন্টটা কোনোভাবে থামিয়ে দিতে চায়। তার কথা শুনে এবার মেয়েটাও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি 25 সালের সেই তারিখেই ইয়োগানরা সেই রাস্তায় গিয়ে হাজির হয় যেখান থেকে মেয়েটার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মেয়েটার বাবার গাড়ির বর্ণনা শুনে ইয়োগান তাকে চিনে ফেলে, আর সত্যি সত্যি তারা তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। এবার ইয়োগান আবার ওই মেয়েটাকে কল করে আর বলতে থাকে তার বাবাকে তারা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, এখন তার বাবার পা ঠিক আছে। এ কথা শুনে মেয়েটা এবার অনেক বেশি রেগে যায় আর বলে সে তার বাবার এক পা বাঁচানোর চক্করে 2 পা ভেঙে ফেলেছে। এই কথা শুনে তো ইয়োগান অবাক হয়ে যায়। তখন আমরা দেখি 2025 সালে ইয়োগানরা মেয়েটার বাবাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালেও কিছু দূর যেয়ে তার বাবার একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর 2টা পাই ভেঙে যায়। এটা শুনে তো ইয়োগান নিজেই হতাশ হয়ে যায়। এরপর থেকে এভাবেই আস্তে আস্তে ইয়োগান মেয়েটাকে বারবার কল দিয়ে কথা বলে আর জানতে চায় 2025 সালে এটা কি হয়েছিল ওটা কি হয়েছিল। আর সত্যি সত্যি মেয়েটা যা বলে তাই হয়। এরই মধ্যে ইয়োগান মেয়েটার নামও জেনে যায়, তার নাম নিত্যা। এবার সে বুঝে যায় যে নিত্যা আসলেই ভবিষ্যৎ থেকে বলছে। ইয়োগান তখন তার কাছ থেকে ভবিষ্যতের ব্যাপারেও জেনে নেয়। ধীরে ধীরে তারা দুজন সারাক্ষণ কথা বলতে থাকে ফোনে। ইয়োগানও ফোনে কথা বলেই নিত্যার প্রেমে পড়ে যায়। এরই মধ্যে নিত্যা ইয়োগানকে তাদের বর্তমান বাড়ির অ্যাড্রেস দেয়। ইয়োগান সেখানে গিয়ে দেখে বাড়িতে কেউ থাকে না। তখন নিত্যা জানায়
এই বাড়িটা তার বাবা 2026 সালে কিনেছিল, অর্থাৎ তার 1 বছর পর নিত্যার বাবা এই বাড়িটা কিনবে। নিত্যা জানায় সে এখন যার সাথে থাকে সে তার আসল বাবা না, তাকে তার বাবা অ্যাডপ্ট করেছে। তার আসল বাবা তার জন্মের পরই হার্ট অ্যাটাক করে মারা যায়, এর কয়দিন পর মাও মারা যায়। এসব শুনে ইয়োগান নিত্যাকে জিজ্ঞেস করেই ফেলে যে সে কি অন্য কাউকে পছন্দ করে। নিত্যা জানায় না, আপাতত করে না, কিন্তু ইয়োগান তাকে এই প্রশ্ন কেন করছে। ইয়োগান বলে আজকালকার মেয়েরা সিরিয়াস লাভকে ক্রিঞ্জ মনে করে, আর সেখানে তো নিত্যা ভবিষ্যতের মেয়ে, তাহলে তার কাছে লাভ মানে কি? ইয়োগানের কথা শুনে নিত্যা হেসে দেয় আর বলে ইয়োগান এখনো অনেক কিছু জানে না, তাই এখন নিত্যা যা যা কথা বলবে সব তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ইয়োগানও এতে রাজি হয়ে যায়। নিত্যা বলতে শুরু করে যে লাভ এই দুনিয়ায় যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ফার্স্ট লাভ কিভাবে হয়েছে এটা কেউই জানে না। এটাই যে লাভ এটাও তারা জানে না। যারা আমাদেরকে প্রোটেক্ট করে তাদের প্রতি ফিল কাজ করে আমাদের, অর্থাৎ যাদের কাছে আমরা সেফ ফিল করি তাদেরকেই আমরা ভালোবাসি। কিন্তু আস্তে আস্তে জেনারেশন পাল্টাতে থাকে, মানুষও পাল্টে যায়। তখনকার ভালোবাসা ছিল অন্য, এমনকি 80 শতকে তো না দেখেই প্রেম ভালোবাসা হয়ে যেত। তখনকার ভালোবাসাগুলো অনেক পিওর ছিল, এসব ভালোবাসা অনেক কষ্টে পাওয়া যেত। কিন্তু যদি এই ভালোবাসা অতি সহজেই পাওয়া যায় তাহলে সেই ভালোবাসা বা প্রেমের কোনো মূল্য থাকে না, কারণ মানুষ সহজে পাওয়া জিনিসকে দাম দিতে জানে না। যেমনটা আজকালকার জেনারেশন, যেখানে ফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে সহজেই রিলেশন করা যায়, দেখা করা যায়, তাই আজকাল ব্রেকআপও হয় খুব সহজে। আর যবে থেকে ব্রেকআপ জিনিসটা সহজ হতে শুরু করলো তবে থেকেই মানুষ ভালোবাসাকেও সস্তা ভাবতে শুরু করে দিল। মানুষ শুধু ভালোবাসতো একটা সঙ্গী পাওয়ার জন্য, একটা সঙ্গী চলে গেলে আবার তারা আরেকজনকে খুঁজে নিত। কিন্তু শেষ সময়ে এসে তারা রিয়েলাইজ করে তাদের জীবনে বহুজনের না, শুধু একজনেরই সঙ্গ প্রয়োজন, আর তারা ওই একজনকেই খুঁজতে থাকে। তবে খুঁজতে খুঁজতে ওই একজনকেও আর পাওয়া যায় না। কিন্তু এখন তো এই ভবিষ্যতে সে 80 দশকের মতো চেঞ্জেস এসেছে। এখন মানুষ বুঝতে পারে লাইফে একজন সত্যিই প্রয়োজন, আর তাকে মন থেকে ভালোবাসাও প্রয়োজন। তাই ইয়োগানের যদি কাউকে পছন্দ হয় তাহলে সে যেই হোক তাকে যেন সে ছেড়ে না দেয়, না হলে একদিন সেও একটা সঙ্গীর খোঁজে সারাটা জীবন লাগিয়ে দিবে। সবকিছু শুনে ইয়োগান নিত্যাকে প্রশ্ন করে তাহলে কি লাভ চেঞ্জ হয়ে গেছে? নিত্যা বলে লাভ চেঞ্জ হয়নি, বরং লাভ করা মানুষগুলো চেঞ্জ হয়েছে। লাভ তো সেই আগের মতোই আছে, কারণ মন থেকে তৈরি হয় এটা, তবে মানুষের মন তো আলাদা। এটা শুনে ইয়োগান এবার নিত্যাকে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। নিত্যাও অবাক হয়ে বেরিয়ে আসে, আর তখনই দেয়ালের দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে সেখানে ইয়োগানের ছবি ভেসে উঠছে। এখানে আমরা ইয়োগানকে দেখি যে নিত্যাদের বাড়ির দেয়ালে তার ছবি আঁকছে যাতে নিত্যা তাকে দেখতে পায়। ইয়োগান নিত্যাকে কল্পনা করে আর তার বর্ণনা শুনে তার ছবি আঁকে, আর সেটা নিত্যাকেও দেখায়। নিত্যা তো এখনো ইয়োগানকে দেখেনি, তাই ইয়োগান এখন যে দেয়ালে তার ছবি আঁকছে ভবিষ্যতে গিয়ে সেরকম ছবি নিত্যাদের দেয়ালেও তৈরি হচ্ছে। নিত্যা তাকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু একটু পরই সেই ইয়োগানকে বলে সে তো বলেছিল তার নাম ইয়োগান, তাহলে দেয়ালে অন্য নাম লেখা কেন? নিত্যার কথা শুনে ইয়োগান দেয়ালের দিকে তাকিয়ে দেখে তার মাতাল বন্ধু দেয়ালে উল্টোপাল্টা লিখছে। এটা দেখে সে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার সে সাহস করে নিত্যাকে তার মনের কথা বলেই দেয় যে সে তাকে ভালোবাসে। এটা শুনে নিত্যা হেসে ফেলে, কিন্তু তার উত্তর দেওয়ার আগেই হুট করে ইয়োগানের বন্ধুর ফোনটা ইয়োগানের হাত থেকে পড়ে যায়, আর সেটা সাথে সাথে নষ্ট হয়ে যায়, আর নিত্যার সাথে কানেকশনও কেটে যায়। এটা দেখে ইয়োগান অনেক বেশি রেগে যায় আর তার বন্ধুদের মারতে থাকে। এরপরই ফোন হাতে নিয়ে অনেকবার চেষ্টা করেও কোনোভাবে নিত্যার সাথে কানেক্ট হতে পারে না। এটা দেখে ইয়োগান অনেক বেশি ভেঙে পড়ে। এতদিন পর নিজের ভালোবাসাকে নিজের মনের কথা বলার পর এইভাবে ডিসকানেক্টেড হয়ে যাবে সব, সেটা সে কিছুতেই মানতে পারছিল না। ইয়োগান তখন কান্নায় ভেঙে পড়ে। সে কি করবে কোনো দিশাই পায় না। এভাবে করে কেটে যায় 3 বছর, কিন্তু এখনো ইয়োগান নিত্যাকে ভুলতে পারে না। তাকে সরাসরি না দেখে আর না ছুঁয়েও ইয়োগান অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, তাই সে অনেক বেশি ভেঙে পড়ে। কিন্তু অবশেষে একদিন ইয়োগানকে তার বাবা মার পছন্দে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নিতে হয়। এরপরে 2029 সালে জানা যায় ইয়োগানের স্ত্রী ইয়ামিনী প্রেগন্যান্ট। আজ ইয়োগানরা সবাই ইয়ামিনীর বাচ্চার ডেলিভারি করানোর জন্য হসপিটালে আসে। ওখানে ইয়োগানের বন্ধু ইয়োগানকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ইয়োগান তো মোটেও শুনছিল না। এমন টাইমে দেখা যায় ইয়োগান কারো সাথে ধাক্কা খায়। সে পেছনে তাকিয়ে দেখে সেখানে নিত্যা দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইয়োগান সহ তার বন্ধুরা অবাক হয়ে যায়। নিত্যাও তাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে আর জানায় ভবিষ্যতে অবশেষে টাইম ট্রাভেল করার মেশিন বের হয়েছে, আর টাইম ট্রাভেল করেই নিত্যা ইয়োগানের কাছে আসতে পেরেছে। কিন্তু এই কথা শুনেও ইয়োগান খুশি হতে পারে না। এটা দেখে নিত্যা জিজ্ঞেস করে ইয়োগান তার আশাতে খুশি না? ইয়োগান তখন নিত্যাকে দূরে নিয়ে সব বলে যে সে এখন বিবাহিত আর তার বাচ্চা হবে আজ। এটা শুনে নিত্যা অনেক বেশি ভেঙে পড়ে। ইয়োগান তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ইয়ামিনীকে পছন্দ করে না। তখন নিত্যা বলে তাহলে বাচ্চা হলো কিভাবে? ইয়োগান বলে সে জানে না, ভুলে হয়ে গেছে। এসব কথা শুনে নিত্যা অনেক বেশি রেগে যায়। তখনই নার্স এসে জানায় ইয়োগানের মেয়ে বাবু হয়েছে। ইয়োগানরা তখন তাড়াতাড়ি ছুটে যায় সেখানে। ইয়োগান ইয়ামিনীর কাছে তার মেয়ে বাবুকে দেখে। ইয়ামিনী এবার ইয়োগানকে বলে তাদের মেয়ের নাম সে নিত্যা রাখতে চায়। কেমন হবে নিত্যা নামটা? এটা শুনে ইয়োগান হঠাৎই
স্টোরি ছোট বাচ্চাটার গলার নিচে তাকায়, যেখানে ভবিষ্যতের নিত্যার মতো লাভ শেপের একটা তিল আছে। এটা দেখে সে আর নিত্যা দুজনেই চোখ বড় বড় করে তাকায়। ভবিষ্যতের নিত্যাও 2029 সালেই জন্ম নিয়েছিল। এর মানে এখন ইয়োগানের মেয়ে বাবুটাই সেই ভবিষ্যতের নিত্যা, যাকে 25 সাল থেকে ইয়োগান ভালোবেসে আসছে। এরকম একটা কাহিনী ঘটায় সবকিছু ওলট পালট লেগে যায়। আর এটুকু স্টোরি বলেই শিল্পা থেমে যায়। এদিকে প্রডিউসার তো পরের কাহিনী শোনার জন্য উৎসাহিত হয়েছিল। শিল্পা তখন বলে, কিছু কাহিনী এরকম খোলা রাখাই সুন্দর। কিন্তু প্রডিউসার উত্তেজিত হয়ে শিল্পাকে এখন এই স্টোরির শেষ এন্ডিং বলতে বলে। এখানে আমরা দেখি ইয়োগান সবকিছু বোঝার সাথে সাথে ডাক্তারের কাছে ছুটে যায় আর বলতে থাকে তার এখনই হার্ট অ্যাটাক হবে, তাই সে ডাক্তারকে কিছু একটা করতে বলে। এর মানে নিত্যা বলেছিল তার বাবা তার জন্ম হওয়ার পরই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল, আর সেই ভবিষ্যৎ সত্যি হওয়ার ভয়ে ইয়োগান বলছে তার হার্ট অ্যাটাক হবে, কারণ নিত্যার বাবা তো সে নিজেই। তবে একটু পরেই দেখা যায় ইয়োগানের জায়গায় তার বন্ধু হঠাৎ হার্ট অ্যাটাক করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন আমরা জানতে পারি ইয়ামিনীর সাথে ইয়োগানের বিয়ে হওয়ার আগেই তার সাথে তার সেই বন্ধুর প্রেম ছিল, আর ইয়ামিনীর এই বাচ্চাটা অর্থাৎ নিত্যা ইয়োগানের না, বরং তার বন্ধুর বাচ্চা ছিল। এটা শোনা মাত্র ইয়োগান অবাক হয়ে যায়। অবশেষে এসেও তার সাথে ধোঁকা হলো। যে মেয়ের সাথে বিয়ে করলো সেও ধোঁকা দিল। পুরো স্টোরি শুনে প্রডিউসার হা হয়ে থাকে। শিল্পা তার দিকে তাকাতেই প্রডিউসার তার ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে নেয়। এবার সে প্রডিউসারের দিকে তাকিয়ে বলে, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। এটা শোনা মাত্রই প্রডিউসারের হঠাৎ মনে পড়ে যায় শারিফ তার মৌমিতার কথা বলার আগে এভাবেই কথা বলেছিল। তখন প্রডিউসার আবারও ভাবে তার তো কোনো ছেলে নেই, সেসব কি ভাবছে। প্রডিউসার তখন শিল্পার কাছে জানতে চাইলে শিল্পা বলে সে আর তার মেয়ে মৌমিতা একে অপরকে পছন্দ করে। এটা শোনা মাত্রই তো তার মনে পড়ে যায় শিল্পার বলা স্টোরিগুলোর কথা। এইবার প্রডিউসার পাগলের মতো হাসতে হাসতে বলতে থাকে, তার মানে তারা দুজনই তাকে স্টোরি শোনাতে আসেনি, তার একমাত্র মেয়ের সাথে বিয়ে করতে এসেছে, তাও আবার দুইজন। এইবার তো প্রডিউসার রেগে মেগে শিল্পাকে বেরিয়ে যেতে বলে। শিল্পা প্রডিউসারকে বোঝানোর চেষ্টা করে অনেক, তবে সেই সময় হঠাৎ করে প্রডিউসার হার্ট অ্যাটাক করে বসে। এটা দেখে শিল্পা তাড়াতাড়ি করে সবাইকে ডাকে। ডাক্তারও সেখানে চলে আসে আর তার চেক আপ করে। ততক্ষণে শারিফও সেখানে আসে আর ডাক্তারকে জিজ্ঞেস করে তার শ্বশুরের কি হয়েছে। এবার ডাক্তার শারিফকে দূরে নিয়ে কিছু একটা বলে। শিল্পা তখন শারিফের কাছে জানতে চায় কি হয়েছে প্রডিউসারের। শারিফ জানায় বাকি সব পার্ট 3-তে জানা যাবে। এর মানে এই গল্পটার পার্ট 3ও আসতে চলেছে। যাক, শেষে এই ধামাকা দিয়েই আজকের এই ফানি গল্পটার পার্ট 2 শেষ হয়ে গেল। আর এর পরবর্তী পার্ট যখন আসবে সেটা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।